তোমার গোলামি করতে আসিনি আমি। এত মানুষ মরে, আমি কেন মরি না? অপুরের কথাগুলো বলল আবিদের স্ত্রী। খাবার টেবিলে শাশুড়ি মাকে আসতে দেখেই রাগ দেখিয়ে খাওয়া ছেড়ে উঠে গেল কথা। ওর উঠে যাওয়া দেখে আবিদ মোটেও অবাক হলো না, বরং চুপচাপ মাকে সাথে বসিয়ে খেয়ে নিল। খাওয়া শেষ করে প্লেটে করে কথার জন্য খাবার নিয়ে গেল। কথার রুমে এসে নিজের বিছানায় বসিয়ে রাগে গজগজ করছে। ওর শাশুড়িকে কেন যেন প্রচণ্ড বিরক্ত লাগে। এমনিতে এতটা খারাপ না ওর শাশুড়ি, কিন্তু ওর মনে হয় ওর শাশুড়ির জন্য ওরা ব্যক্তিগত একান্ত কিছু সময় আলাদা করে ঠিকভাবে কাটাতে পারছে না। সবসময় আবিদ ওর মাকে দুজনের মাঝে নিয়ে আসে, যেটা কথার কাছে মাত্রাতিরিক্ত খারাপ লাগে। কোথাও ঘুরতে গেলে বেশিরভাগ সময় মাকে সাথে নিয়ে যায়, অথচ কথার ইচ্ছে ছিল বিয়ের পরে স্বামীর সাথে ইচ্ছে মতো ঘুরবে। আবিদ রাতে অফিস থেকে ফেরার আগেই কথা ওর শাশুড়িকে খেয়ে নিতে বলেছে, কারণ ওর ইচ্ছে ছিল এক প্লেটে দুজন খাবে। কিন্তু শাশুড়ি মায়ের সামনে বসে তো সেটা যায় না। কিন্তু ওর শাশুড়ি তখন বলেছে, আমি পরে খাবো মা। কথাও আর ডাকেনি, কিন্তু আবিদ এসে ওর মাকে সাথে নিয়ে খেতে বসেছে। এটা দেখে কথার মেজাজ খারাপ হয়ে যায়। বিয়ের পরে আবিদ সবসময় ওর মাকে সাথে নিয়ে খেতে বসে। একদিনও দুজন আলাদাভাবে খেতে পারেনি। আবিদ প্লেট নিয়ে রুমে আসার পরে কথাকে খাওয়ানোর জন্য যায়। কথা বলে ওঠে, দেখো আবিদ, ন্যাকামি করবে না একদমই। তোমাদের তো খাওয়া হয়ে গেছে, তাহলে এখন আবার এখানে আসছো কি জন্য? কারণ আমার বউটা না খেয়ে আছে, তাতে তোমার কি? আমার ইচ্ছের কোনো মূল্য আছে নাকি এই বাসায়? এটা কেমন কথা বললে তুমি? তোমার কোনো ইচ্ছে আমি অপূর্ণ রাখি বলো তো? আমার কোনো ইচ্ছে পূরণ হচ্ছে না। এই বাসায় আমি কোনো প্রাইভেসি পাচ্ছি না। আমরা কত ইচ্ছে করে দুজন একসাথে বসে খাই, কিন্তু না, প্রতি বেলায় তোমার মাকে সাথে বসাতেই হবে। কেন? সবসময় ছেলের পিছে লেগে থাকতে হবে কেন তার? আমাদের কি আলাদা করে সময় কাটাতে ইচ্ছে করে না? আবিদ ভাতের লোকমা কথার মুখের সামনে ধরে বলল, আসলে ছোটবেলা থেকে মাকে কখনো আমাকে রেখে খায়নি। আমার ফিরতে যত রাত হোক, সে আমার জন্য অপেক্ষা করেছে। কখনো আমাকে খাইয়ে দিয়েছে, কখনো আমি মাকে খাইয়ে দিয়েছি। আমি ছাড়া মা খেতে পারে না ভালো মতো। অভ্যাস হয়ে গেছে যে। এখন অভ্যাসটা চেঞ্জ করতে বলো। এখন তোমার যত্ন নেওয়ার জন্য তোমার বউ আছে। বউ আসলে কি মায়ের ভালোবাসা কমে যায়? তাছাড়া আমি চাই না আমার মায়েরা অভ্যাস চেঞ্জ হোক। তাহলে যাও গিয়ে মায়ের সাথে খাও, গিয়ে তার সাথে গল্প করো। মায়ের সাথে তো খেয়েছি, এখন তোমার সাথেও খাবো। তাছাড়া মায়ের সাথে বসে খেলে কি প্রবলেম? মা তো আমাদের আগেই উঠে যায়। তখন তো আমি তোমাকে আমার প্লেট থেকে খাইয়ে দিই প্রায় সবসময়ই। তাহলে মাকে নিয়ে কি সমস্যা? কোনো সমস্যা নেই, তোমার যা ভাল লাগে তাই করো। আবিদ কথাকে বোঝানোর চেষ্টা করলেও সে আর কথা বাড়ায়নি, চুপচাপ খেয়ে নিল। কিন্তু শাশুড়ি আর আবিদের প্রতি রাগটা কমেনি। মনে মনে চিন্তা করলো, শাশুড়ির এই অতিরিক্ত স্বভাব কিছুতেই আর সহ্য করবে না। পরদিন আবিদ অফিসে যাওয়ার পরে কথা তার শাশুড়ির কাছে গেল। গিয়ে কিছুটা ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, আপনার কি বিবেক বলতে কিছুই নেই? সোফিয়া বেগম বসে বসে তার নাতি নাতনির জন্য ছোট ছোট কাঁথা সেলাই করছেন। যদিও আবিদার কথা এখনই বাচ্চা নেওয়ার চিন্তা ভাবনা করছে না, তবুও যখন আসবে তখনকার জন্য নিজ হাতে সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে রাখছেন এখন থেকে। কথার হঠাৎ এমন প্রশ্নে বেশ খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেন। বিয়ের 4 মাস না যেতেই শাশুড়ির সাথে এমন আচরণ দেখে তিনি মনে মনে কষ্ট পেলেও মুখে বললেন না। কেন মা, কি হয়েছে? হঠাৎ এমন কথা বলছো কেন? মা, আপনার ছেলের এখন বিয়ে হয়েছে। আপনার এতটুকু তো বোঝা উচিত যে এখন তার স্ত্রীর সাথে কিছুটা সময় একান্ত ব্যক্তিগতভাবে কাটাতে ইচ্ছে করে। আপনার তো কিছুটা স্পেস দেওয়া উচিত আমাদের। কথার এমন কথা শুনে সোফিয়া বেগম বেশ লজ্জায় পড়ে গেলেন। লজ্জা এবং অস্বস্তিতে কি বলবেন বুঝতে পারছে না। তিনি কি এমন করেছেন যার জন্য কথা এসব বলছে সেটা ভেবে পাচ্ছে না। তাকে চুপ থাকতে দেখে কথা আবারও বলল, এখনো কেন আবিদের পছন্দের খাবার আপনার রান্না করতে হবে? এখন আমি চলে এসেছি, আমি তো ওর জন্য রান্না করতে পারি। নাকি আপনি চান না আবিদ আমার উপরে খুশি থাকুক, আমাকে ভালোবাসুক? যদি এমনই চান তাহলে বলে দিন, আমি কালই চলে যাব এখান থেকে। এটা বলে শাশুড়ির উত্তরে অপেক্ষা না করে রাগে গজগজ করতে করতে নিজের ঘরে চলে গেল কথা। আবিদ একটা প্রাইভেট কোম্পানিতে বেশ ভালো পজিশনে জব করে। স্ত্রী আর মাকে নিয়ে তার ছোট সংসার। 4 বছর বয়সে নিজের বাবাকে হারিয়েছে, তখন থেকে মাই সব। মা শুধুমাত্র আবিদের কথা ভেবে আর বিয়ে করেনি,
একটা বেসরকারি স্কুলে শিক্ষকতা করে আবিদকে প্রতিষ্ঠিত করে এই পর্যন্ত নিয়ে এসেছে। আবিদ ওর মায়ের প্রতি একটু বেশি অনুগত। আবিদের কাছে ওর মাই সবকিছু। কিন্তু কথা, আবিদের এই বেশি আনুগত্য একদমই পছন্দ করে না। আবিদ প্রতিদিন ওর অফিসে যাওয়ার সময় মাকে বলে যায়, আবার ফেরার পরে রাতে মায়ের সাথে ঘন্টাখানেক বা তার বেশি সময় গল্প করে। আবার খাওয়ার সময় মাকে সাথে নিয়ে খায়। ঘুরতে গেলে বা শপিং করতে গেলে কখনো কখনো মাকেও নিয়ে যায়। আবার মাঝে মাঝে মাকে ওর পছন্দের খাবার রান্না করতে বলে, যেটা কথা একদমই পছন্দ করে না। ও চায় আবিদ অফিস বাদে সবটুকু সময় ওকেই দিক। বাসার রান্না বান্নাও নিজেই করে। একজন বয়সে অন্যান্য কাজ করে দিয়ে যায়। তাই ও চায় আবিদের সব পছন্দের রান্নাগুলো নিজেই করবে। কথা চলে যাওয়ার পরে ওর শাশুড়ি চোখের জল ছেড়ে দিল। কথাকে সে নিজের মেয়ের মতোই জানে। আবিদের মতো কথাও তার আরেক সন্তান। কিন্তু এসব কি বলল? সে নিজেই আবিদকে বলে কথাকে নিয়ে ঘুরতে যেতে। আবিদের পছন্দের সব রান্না সে নিজেই কথাকে শিখিয়ে দিতে আস্তে আস্তে। তার একটা কথাই বারবার মনে হতে থাকলো, বিয়ের পরে সন্তান কি এতটাই পর হয়ে যায় যে তার সাথে দুটো কথাও বলা যাবে না সারাদিন বাদে, আর তার পাশে বসে খাওয়া যাবে না। সন্তানকে নিজের সামনে তৃপ্তি নিয়ে খেতে দেখলেই তো মায়ের মন ভরে যায়। এটা কি খুব বেশি অন্যায়? সে সন্তান স্কুল থেকে ফিরে 1 সেকেন্ডের জন্য মাকে না পেয়ে মামা করে সারা ঘর মাথায় করে ফেলতো। সেই সন্তানের সাথে 1 ঘন্টা গল্প করা কি খুব বেশি আবদার? জানালার কাছে দাঁড়িয়ে চোখ মুছে নিলেন। মনে মনে ভাবছেন, কথা হয়তো না বুঝে কথাগুলো বলেছে। ও তো মা হয়নি, তাই হয়তো বুঝতে পারে না সন্তানের জন্য ভালোবাসা কেমন হয়। আর তাছাড়া ওর তো নতুন বিয়ে হয়েছে। ওরও তো ইচ্ছে করে স্বামীর সাথে সময় কাটাতে। আজ থেকে আমি আর ওদের সাথে খেতে বসবো না। আবিদ বোকাটা বোঝে না কিছু। পরের দিন ভোরবেলা আবিদ আর ওর মাকে পেল না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, এখনো মায়ের খবর নেই। আবিদ কিছুটা চিন্তায় পড়ে গেল। কথার কাছে কিছু বলার সাহসও পাচ্ছে না আবিদ। অন্যদিকে কথা বেশ হাসি খুশিতেই আছে। কথার মাঝে আনন্দের ছাপ। কেন যেন মনে হলো কথা জানে ওর মা কোথায় আছে। আবিদ রাতে এসেও বাসায় মাকে কোথাও খুঁজে পেল না। মাকে খুঁজে না পেয়ে কিছুটা বিচলিত হয়ে কথার কাছে জিজ্ঞেস করতে গেল ওর মায়ের ব্যাপারে। কথা, মা কোথায়? কি জানি, সেই সকালে বের হয়েছে, আর বাসায় আসেনি তো। মানে, দুপুরের পরেও মা বাসায় ফেরেনি। অথচ আমাকে একবারও ফোন করে বলার প্রয়োজন মনে করনি। আরে, আমি কি জানতাম নাকি যে রাতে ফিরবে না? আমি তো ভেবেছিলাম যে হয়তো আশেপাশে কোথাও আছে, চলে আসবে। আবিদ কাঁদো কাঁদো হয়ে বলতে লাগলো, এখন কোথায় খুঁজবো আমি আমার মাকে? কোথায় চলে গেল? তুমি কি মাকে কিছু বলেছো? হয়তো কষ্ট পেয়ে কোথাও চলে গেছে। না হলে আমার মা তো আমাকে না বলে কোথাও যায় না। আজব তো, আমি আবার কি বলতে যাব তোমার মাকে? আর তাছাড়া এত টেনশন করার কি আছে বুঝি না। এমন নয় যে তোমার মা কোনো বাচ্চা মানুষ যে হারিয়ে যাবে। সে যথেষ্ট সচেতন এবং শিক্ষিত একজন মানুষ। তাই যদি কোথাও গিয়েও থাকে, তাহলে সেটা তার নিজস্ব প্রয়োজনে গেছে। আর হয়তো তোমাকে বলার প্রয়োজন মনে করেনি বা বলতে চাননি। তুমি এসব কি বলছো? আমার মা আমার কাছে কোনো কিছুই গোপন করে না। আর আমাকে না বলে কোথাও যাওয়ার কথা চিন্তাও করে না। সে জানে আমি যেখানেই থাকি না কেন, বাসায় ফিরে তার মুখ না দেখলে অস্থির হয়ে যায়। আবিদের কথাগুলো শুনে কথার মেজাজ খারাপ হয়ে গেল। বেশ রাগ আর বিরক্তি নিয়ে বলল, তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকার এতই যখন শখ, তো যাও গিয়ে খুঁজে নিয়ে আসো নিজের মাকে। আমার কাছে এসে এত কথা কেন বলছো? বলে নিজের ঘরে গিয়ে চুপচাপ বসে ফেসবুকে ঢুকলো। এদিকে কথার ব্যবহারে আবিদ খুবই আহত হলো। ও বুঝতে পারে না কথা কেন ওর মাকে সহ্য করতে পারে না। মায়ের কথায় এত বেশি বিরক্ত হয়ে কেন? সে তো দুজনকে আলাদা আলাদাভাবেই ভালোবাসে। তার কাছে দুজন সম্পূর্ণ আলাদা। দুজনের স্থান আলাদা, সম্মানও আলাদা। ও বুঝে না কথা কেন দুজনকে এক করে ফেলে, আর ভাবে ওর ভালোবাসা সব মাকেই দিচ্ছে। এসব কথা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলে দিল আবিদ। তার এখন একটাই কাজ, সেটা হলো মাকে যেভাবে হোক খুঁজে বের করা। কিন্তু কোথায় খুঁজবে? সম্ভাব্য সব জায়গায় কর করে খোঁজ নিল আবিদ। ওর মায়ের হাতে গোনা কয়েকজন এর সাথে পরিচয়। আর আবিদের দাদি বাড়ি আর নানা বাড়ির কারো কাছে তার মা যাবে না। তবুও সবার কাছে খোঁজ নিল। বছরে একবার রমজান মাসে তারা তাদের গ্রামের বাড়ি যায়। সেখানে বাবার কবর আছে। ওখানেও খোঁজ নিল। না, সেখানেও যায়নি। সব জায়গা খোঁজ নিয়েও পেল না মাকে।
সিদ্ধান্ত নিল কাল সকালের মধ্যে না পেলে থানায় একটা মিসিং ডায়েরি লিখাবে। অনেক রাত হয়ে গেছে। কথা বেশ কয়েকবার খেতে ডাকলো আবিদকে, কিন্তু আবিদ খেতে আসলো না। পরে কথা গিয়ে আবিদের কাঁধের উপর হাত রেখে আবিদকে জিজ্ঞেস করলো, আচ্ছা আবিদ, মা যদি আমাদের সাথে না থাকে তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে তোমার? মানে মানে বললাম আর কি, আমরা কি পারি না দুজনে ছোট একটা সুখের সংসার গড়ে তুলতে, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, আর আমাদের ছোট ছোট ইচ্ছেরা থাকবে। কোনো ঝুম বর্ষা রাতে দুজনে ইচ্ছে মতো ভিজে বাসায় আসবো। তখন জ্বর হবে বলে শাসানোর জন্য কেউ থাকবে না। তোমার কি এমন ইচ্ছে হয় না? না, আমার মা ছাড়া আমার থাকার ইচ্ছে হয় না। আর তাছাড়া গভীর রাতে বৃষ্টিতে ভিজলে মা তো শুধু বকে না, তার কাছে আমরা দুই সন্তানের মতো। তাই আমাদের অসুস্থতা তার ভালো লাগবে না। এর মানে এটা না যে সে আমাদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে। মা হিসেবে সে একটু শাসন করতেই পারে। আমরা সেটা কিছু ক্ষেত্রে উপেক্ষা করলেও সে কিছু মনে করবে না। ও আচ্ছা, তার মানে আমার কথায় কিছুই তোমার মাথায় ঢুকছে না। তোমার কাছে মা ছাড়া আর কিছু ইম্পর্টেন্ট না। আমি এটা বুঝতে পারছি না। মায়ের তো এখন বয়স হয়েছে, তাকে এখন আমাদের সাথে রাখার কি প্রয়োজন আছে? তাকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিলে তো পারো। একটা লোক রেখে দিব না হয় কাজকর্ম করার জন্য, তারও ভালো লাগবে। তার বয়স হয়েছে বলেই সে এখন একা থাকতে পারবে না। তার এখন ছেলের বউ আর নাতি নাতনিদের সাথে থাকার বয়স। আমি তো এটা বুঝতে পারছি না যে আমার মা এখানে থাকলে তোমার কিসের সমস্যা? আমার সমস্যা আছে। তার কারণে আমি আমার স্বাধীনতা পাই না। সে কখনো তোমার স্বাধীনতা হস্তক্ষেপ করেছে? আমার এত কথা ভালো লাগে না আবিদ। মন চাইলে খাও, আর মন না চাইলে যা ইচ্ছে করো। তুমি চুপ থাকো তো। এত ঘ্যান ঘ্যান করতে আমার ভালো লাগে না। দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছ। আবিদ একেবারে চুপচাপ হয়ে গেল। ওর বুকটা ফেটে যাচ্ছে মায়ের জন্য। চুপচাপ বসে ভাবলো এখন কি করবে। এখন তো রাত 11:30 বেজে গেছে, কিন্তু মায়ের কোনো হদিস পেল না। আর কিছুদিন আগে মায়ের ফোনটা নষ্ট হয়ে যাওয়ার পর নতুন আর ফোন নিতে চায়নি মা। একটা ফোন যদি থাকতো তাহলে হয়তো মায়ের সাথে যোগাযোগ করতে পারতো আবিদ। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি যে মায়ের সাথে কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। আবিদ বসে মাথা নিচু করে চুপচাপ চোখের পানি ফেলছে। বুঝতে পারছে না এখন কি করা উচিত। আর কথা তো প্রচুর পরিমাণে ঝগড়াঝাটি করে এবং মাকে অসম্মান করে। কখনো মা আবিদের কাছে কোনো কিছু বলে না, কিন্তু আবিদ বুঝতে পারে যে মা কথার দ্বারা প্রচুর কষ্ট পায়। মাঝে মধ্যে যখন আবিদ হালকা পাতলা কথার ওপরে একটু রাগ দেখাতো, তখন মা থামিয়ে দিত। থামিয়ে দিয়ে বলতেন যে এরকম টুকটাক সংসারে এমন হয়। মা আবিদকে সবসময় বোঝাতেন, কিন্তু কথার আচরণ আবিদের একটুও ভালো লাগছে না। কথা কিছু সময় পরে আবিদকে ডাক দিল। আবিদ কোনো রিপ্লাই করলো না। কথা আবিদের কাছে এসে বলল, কি ব্যাপার আবিদ? আমি তোমাকে কতবার ডাক দিলাম, সারা শব্দ করলে না। কারণ কি? তুমি কেন আমার ডাকে সাড়া দিলে না? কি করতে হবে? আমি শাড়ি পরেছি, তোমার হেল্প লাগবে। তুমি নিচ থেকে শাড়ির কুচিটা ধরো। অনেকদিন শাড়ি পরা হয় না ঠিক মতো। আজকে শাড়ি পরে তোমাকে আমি চমকে দেব। রাতে শাড়ি পরতে হবে কেন বুঝলাম না। শাড়ি তো কালকেও পরা যেত। আমার এখন ইচ্ছা হয়েছে, তাই আমি এখন শাড়ি পরবো। আমার তো এত কথা ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, যা ইচ্ছা করো আমার সাথে। আমিও চলে যাব। তোমার ইচ্ছে মতোই থাকো। আমি নিতে পারছি না। এখন আমি তোমার কোনো কথা শুনবো না। তুমি শাড়িটা ধরো, আমি কুচি ঠিক করি। আবিদ শাড়িটা ঠিক করে খাটের এক কোণে চুপচাপ বসে আছে। কথা পেছন থেকে এসে গলা ধরলো। ধরে বলল, আবিদ, দেখো তো আমাকে এখন কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? হুম, খুব ভালো। কথা পেছন থেকে আবিদকে জড়িয়ে ধরে ওর গালে একটা একটা করে চুমু দিল। আবিদ অন্যদিকে প্রচণ্ডভাবে বিরক্ত হচ্ছে। আবিদ শুধু কথার কার্যকলাপ দেখে যাচ্ছে। ওর মাথায় একটাই চিন্তা, তা হলো আবিদের মা। আবিদের মা এখনো বাসায় ফিরল না। অনেক রাত হয়ে গেছে। এখন তো বাসায় ফিরতেও পারবে না। কোথায় আছে, কি করছে, কিছুই বুঝতে পারছে না। আবিদের মা কি কোনো খাবার খেয়েছে নাকি খায়নি? এই ব্যাপারটা আবিদকে খুব যন্ত্রণা দিচ্ছে। কথা আবিদকে বলল, আমার দুই ঠোঁটের লিপস্টিক তোমার দুই গালে লাগিয়ে দেব। তারপরে সেই ছবি তুলে ফেসবুকে আপলোড দিব। এতদিন তো তোমার রোমান্টিক বউকে দেখতে পারোনি। আজ তোমার রোমান্টিক বউকে তোমার মন মতো দেখবে। আবিদ কোনো উত্তর দিল না। আবিদের ইচ্ছে হলো কথার গালে দুইটা থাপ্পড় দিতে, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবিদ চুপচাপ করে আছে। রাতটা পার হলো। বিছানা থেকে উঠে আবিদ ফ্রেশ হলো।
সারা রাত আবিদ ঘুমাতে পারেনি। কথা এখনো ঘুমিয়ে আছে। কথাকে ডাক দিয়ে বলল, আমি বের হচ্ছি। কথাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবিদ বাসা থেকে বের হয়ে গেল। থানার উদ্দেশ্যে বের হয়েছে। থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি লিখালো। প্রথমে ভাবলো কথার ব্যাপারগুলো আবিদ পুলিশ অফিসারের কাছে শেয়ার করবে, কিন্তু না, তা করলো না। আরও দুদিন যাক, যদি ওর মাকে খুঁজে না পায় তাহলে কথা নামে ডায়েরি লিখাবে। একটা গাড়ি নিয়ে ওই শহরের সকল রিলেটিভদের বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিল। কিছু দূর যাওয়ার পরে আবিদের পাশের ফ্ল্যাটের এক লোক ফোন দিয়ে বলল, আপনি কোথায় আছেন? আপনার বাসায় দুর্ঘটনা ঘটে গেছে। ফোন পেয়ে আবিদ তড়িঘড়ি করে বাসার দিকে ছুটল। একে তো মাকে না পেয়ে মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে, তার উপর এখন আবার বাসায় নতুন করে আবার কি হলো? উফ, আর ভাবতে পারছে না আবিদ। কোনো রকমে বাসায় পৌঁছে দেখলো কথার মাথায় ব্যান্ডেজ করা। সে সোফার ওপর চুপচাপ বসে আছে। পাশের ফ্ল্যাট থেকে দু তিনজন মহিলা এসে ওর পাশে বসে আছে। আবিদকে দেখে তারা যে যার মতো করে চলে গেল। আবিদ দৌড়ে কথার কাছে গেল। কি হয়েছে তোমার? কথা মাথায় আঘাত পেলে কি করে? তাতে তোমার কি? তোমার কাছে তো তোমার মাই সব। এছাড়া দুনিয়ায় কোনো কিছুই তোমার কাছে গুরুত্বপূর্ণ না। এসব কি বলছো তুমি? সব ব্যাপারে মাকে কেন টানো আজকাল? হয়েছেটা কি তোমার? ও আচ্ছা, তাহলে এটা বলো, আমি কতবার ফোন করেছি তোমায়, পিক করেনি কেন? আবিদ এবার অনুতপ্ত হলো। মায়ের চিন্তায় কথার ফোন তুলিনি। কথা অনেকবার ফোন দিয়েছে, কিন্তু আবিদ সেটাকে গুরুত্ব দেয়নি। ভেবেছে এমনিই ফোন করে বাসায় আসতে বলবে। সকালে অবশ্য এরকমই করেছিল কথা। এই জন্য আবিদ এবারও তেমন ভেবেছিল। আমি সরি, আমি আসলে বুঝতে পারিনি। ভেবেছিলাম সকালের মতো অকারণে ফোন দিয়ে বাসায় আসতে বলবে। এমনিতে আমি মাকে নিয়ে ভীষণ টেন্স, সেই জন্যই বললাম। মায়ের চিন্তায় তুমি আমার কথা ভুলে গেছো। তোমার কাছে আমার কোনো মূল্যই নেই, এরকম কোনো ব্যাপার না কথা। আমি তোমাকে খুবই ভালোবাসি, আর মাকেও খুব ভালোবাসি। আমার কাছে তোমরা দুজনেই গুরুত্বপূর্ণ, দুজনেই মূল্যবান, কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা। তুমি বারবার দুজনকে এক জায়গায় কেন নিয়ে আসো বলো তো? মায়ের স্থান মায়ের কাছে, স্ত্রীর স্থান স্ত্রীর কাছে। তুমি এটা কেন বুঝতে পারো না? আমি এত কিছু বুঝি না। তুমি আমার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসলে আমি সেটা কখনোই মেনে নেব না। আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি আবিদ। এটা বলে আবিদকে জড়িয়ে ধরল কথা। আবিদও আলতো করে কথার পিঠের উপর হাত রাখলো। আবিদ বুঝতে পারছে না এই মুহূর্তে কথাকে ঠিক কি বলা উচিত। সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, আর স্ত্রীরা বেশি ভালোবাসলে স্বামীরা বেশি খুশি হয়। কিন্তু এটা কেমন ভালোবাসা? আবিদ কথাকে বুকের ওপর থেকে সরিয়ে দিল। কথাকে জিজ্ঞেস করলো, এখন এটা বলো যে মাথায় ব্যথা কিভাবে পেয়েছো? বেশি কেটেছে? আর বাসার অবস্থা এমন কেন? আসলে তোমাকে ফোনে না পেয়ে আমার খুব খারাপ লাগছিল। এই জন্যই বাসার জিনিসপত্রগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিলাম। তখন শ্যাম্পুর বোতল ভেঙে গিয়ে ফ্লোরে শ্যাম্পু পড়ে গেছে, আর তাতেই পা স্লিপ করে পড়ে যায়, আর পড়ে গিয়ে ড্রেসিং টেবিলের কোণায় মাথায় বাড়ি লাগে। ও আচ্ছা, বেশি আঘাত লেগেছে? না, বেশি লাগেনি, সামান্য কেটে গেছে। পাশের বাসার ভাবি ফার্স্ট এইড করে দিয়েছে। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক রাগ, ঘৃণা বা ভালোবাসা। এটা বলে আবিদ অষ্টমে চলে গেল, কথাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে। কিন্তু কথা যা বলার জন্য আবিদকে এতবার ফোন দিয়েছিল সেটাই বলা হয়নি। আবিদ তো ইদানিং কথার তেমন কোনো কথাই শুনছেই না। আগে ওর প্রতিটি কথা খুব মনোযোগ দিয়ে গুরুত্ব সহকারে শুনতো। বিষয়টা কথার খুব খারাপ লাগে। ওর মায়ের প্রতি রাগ আরও বেড়ে যায়। চলে গিয়েও আবিদকে পুরোপুরি কাছে পেতে দেয় না। আবিদ বের হওয়ার পরে কথা আবিদের কাছে গিয়ে বলল, আবিদ, তুমি কি আমাকে ইগনোর করছো? না তো, এরকম মনে হচ্ছে কেন? আমার কোনো কথাই পুরোপুরিভাবে শুনতে চাও না। তুমি শোনার মতো কথাই বলো না আমার সাথে। এই জন্যই আমার মনে হয় তোমার সাথে যত কম কথা বলা যায় ততই আমার জন্য ভালো। আবিদের কথা শুনে কথার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আবিদ কিছু না বলে সেখান থেকেই চলে গেল। কথা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চোখ মুছে আবিদকে বলল, আসলে আমার বাবার শরীরটা খুবই খারাপ, আমাদের যেতে বলেছে। এইটা বলার জন্যই তোমাকে এতবার ফোন দিয়েছি। আসলে আমি একাই যেতে পারতাম, কিন্তু বাবা অসুস্থ, মানুষ সে আবার কি না কি ভাবে, তাই তোমাকে নিয়ে যাব। আবিদ আর বেশি কিছু না বলে রেডি হতে শুরু করলো, আর কথাকেও রেডি হতে বলল।
কথা আবিদকে বেশ কয়েকবার খেতে বলল, কিন্তু আবিদ না খেয়ে বের হলো। তাই কথাও আর না খেয়ে বের হলো। পুরো রাস্তায় আবিদ একটা কথাও বলেনি কথার সাথে। এতে কথার বেশ রাগ হয়। সে মনে মনে ভাবে যে ওর শাশুড়িকে যেভাবেই হোক ওদের থেকে দূরে রাখতে হবে। বাসায় গিয়ে আবিদ সবার সাথে বেশ ভালোভাবে কথা বলল। এটা দেখে কথা মনে মনে খুব খুশি হয়। দুপুরে খাওয়া দাওয়ার পরে আবিদ আর কথা দুজনে কথার রুমে গিয়ে শুয়ে পড়ে। তখন আবিদ বলে, কথা, বলো, তোমার বাবা মার সাথে আমি ভালো আচরণ করলে তোমার অনেক ভালো লাগে, তাই না? অবশ্যই। এটা কি জিজ্ঞেস করার মতো কোনো প্রশ্ন? হুম, তাই তো। আচ্ছা, আমি যদি তোমার মা বাবাকে অপমান করি, তাহলে কেমন লাগবে? অনেক বেশি কষ্ট পাবো। তোমার জন্য আমার মনে যে ভালোবাসা আর শ্রদ্ধা আছে, সেটা কমে যাবে। তাহলে তুমি আমার মায়ের সাথে খারাপ আচরণ করলে সেটা আমার কেমন লাগে? আমার কি কষ্ট হয় না? আমার কি তোমার উপরে থাকা শ্রদ্ধা আর ভালোবাসা কমে যাবে না? অবশ্যই না। কারণ আমার বাবা মা তো তোমার মায়ের মতো সারাক্ষণ পিছনে লেগে থাকে না। সব কাজে ভুল ধরে না, প্রাইভেসি নষ্ট করে না। আবিদ কথার মুখের দিকে তাকিয়ে থাকে, কিছুই বলে না। কারণ ওকে বুঝিয়েও লাভ নেই। বোঝার হলে এতদিনেই বুঝতো। আবিদ চুপচাপ কি যেন ভাবছে। হঠাৎ করে কথাকে বলল, চলো, বাবাকে নিয়ে মেডিকেলে যায়। না, লাগবে না, ভাইয়া আসতেছে, সে নিয়ে যাবে। আরে সে না হয় আসলো, এতক্ষণ বসে থাকবে? তুমি তোমার মাকে নিয়ে ভেবে থাকো। এইটা কোন ধরনের ব্যবহার? বাবাকে রেডি করো। কথাকে এসব বলে একটা গাড়ি ফোন দিয়ে আসতে বলো। কথার বাবাকে মেডিকেলে নিয়ে ডাক্তারের সাথে কথা বলো। ডাক্তার কতগুলো টেস্ট দিয়েছে। আবিদ বাবার টেস্ট নিয়ে দৌড়াদৌড়ি করতে লাগলো। ডাক্তার বলল কথার বাবাকে মেডিকেলে অ্যাডমিট করাতে। ডাক্তারের কথা অনুযায়ী মেডিকেলে অ্যাডমিট করালো। কথার বাবার পাশে বসে কান্না করে যাচ্ছে। আর আবিদের কাছে বারবার জিজ্ঞেস করছে বাবার কি হয়েছে। আবিদ তেমন কিছুই বলছে না, শুধু বলল বাবার শরীরটা একটু দুর্বল, তাই অ্যাডমিট করাতে বলেছে। রাতে কথার ভাইয়া আসলো। ভাইয়া এসে বলল আবিদার কথাকে বাসায় চলে যেতে, কিন্তু কথা বাসায় যাবে না, বাবার কাছেই থাকবে। তাই আর কিছু বলল না আবিদ। আবিদ শুধু একটা কথাই ভাবছে, কথা কত সুন্দর করে বাবা মাকে ভালোবাসে। কিন্তু আমার মায়ের ভাগ্যে নেই ছেলের বউয়ের ভালোবাসা পাওয়ার। আমার মা তো অন্যায় করেনি, কিন্তু কথা কেন আমার মাকে ওর মায়ের মতো ভালোবাসতে পারলো না? এরই মধ্যে কথা বলে উঠল, কি ব্যাপার আবিদ, তোমাকে যে আমার বাবার হাতের ইশারায় ডাকতেছে, তুমি এভাবে চুপচাপ আছো কেন? আমি বুঝতে পারছি না তুমি এমন কেন করতেছো আমার বাবার সাথে। বাবা ডাকতেছে, তার কাছে যাও, একটু কথা বলো। আবেদ কথার বেডের পাশে গিয়ে বসলো। বাবা কিছু বলবেন? রাত তো অনেক হয়েছে, কিছু একটা খেয়ে আসো। তোমরা সবাই না খেয়ে আসো। তুমি খাওনি, কথাও খাওনি, বাইরে কি খেয়ে আসো। খেয়ে কোনোভাবে এখানে একটু ঘুমাও। সকালে না হয় বাসায় চলে যাবে তোমরা। আমি খাবো না। কথার জন্য খাবার নিয়ে আসি। রাত্রে 12টা বেজে গেছে। একপাশে দাঁড়িয়ে কথা বলতেছি পুলিশ অফিসারের সাথে। কথা বলে শেষ করে পিছনে ফিরতে যাব, তখন দেখি কথা আমার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে আর আমার কথাগুলো শুনছে। আমি কিছুটা থমকে গেলাম। আমি যেসব বলেছি ওসি সাহেবের সাথে, তা যদি কথা শুনি, ঝামেলা হয়ে যাবে। সকালে আবিদ পুলিশের ফোন পেয়ে বাসায় যায়। যাওয়ার সময় মনে মনে ভাবতে লাগলো, কথার আচরণ ইদানিং কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না, টেনশনে মরে যাচ্ছি। অথচ কথায় এমন বিহেভিয়ার করছে যেন কিছুই হয়নি। আচ্ছা, ও কিছু করেনি তো মায়ের সাথে? পরক্ষণেই ভাবলো, না, কথা তো সেরকম মেয়ে না। হয়তো কিছু কারণে ওর মাকে সহ্য করতে পারে না। তাই বলে এতটা কি যে তার সাথে কিছু করার ভাবতে পারে? কিছুই বুঝতে পারে না আবিদ। পুলিশ আবিদের সাথে দেখা করে কথার বিষয়ে কিছু ইনফরমেশন জানতে চাইল। আবিদ ইতস্ত করছিল ওদের সবকিছু বলবে কিনা, কিন্তু ভাবলো আপাতত কিছু বলবে না। যদি কথা এসবে জড়িত না হয়ে থাকে, তাহলে শুধু শুধু পুলিশের ঝামেলাকে জড়ানো ঠিক হবে না। মেয়ে মানুষ অযথায় পুলিশের হয়রানির শিকার হবে। আবিদ সিদ্ধান্ত নিল কাল পর্যন্ত অপেক্ষা করবে। এর মধ্যে যদি ওর মা না ফিরে, তাহলেও আর কোনো কিছুই ভাববে না, পুলিশকে কথার সবকিছুই খুলে বলবে। আবিদ কথাকে দুদিন ওর বাবার কাছে থাকতে বলে এসেছিল, কিন্তু সকাল 10টার দিকে কথা বাসায় চলে আসে। আবিদ তখন নিজের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করছিল। কথাকে আসতে দেখে তেমন একটা খুশি হলো না। কথা এসে আবিদকে জড়িয়ে ধরলো। তোমাকে না বললাম বাবার কাছে দুদিন থাকতে? চলে আসলে যে। বাবার শরীর এখন ঠিক আছে।
আর তাছাড়া তোমাকে ছাড়া একটুও থাকতে পারছিলাম না। এই জন্যই তাড়াতাড়ি চলে আসলাম। কাল আবার গিয়ে বাবাকে দেখে আসবো। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসো। আচ্ছা, কিন্তু তুমি কি আমাকে দেখে খুশি হওনি? এরকম কেন বলছো? না, মনে হচ্ছে। না, সেরকম কিছুই না। তুমি ফ্রেশ হয়ে এসো, একসাথে খাবো। কথা কিছু না বলে একটু হেসে ফ্রেশ হতে চলে গেল। কথার আবিদ দুজনেই খাবার টেবিলে খাবার খাচ্ছে। আবিদ কথার মুখে খাবার তুলে খাইয়ে দিচ্ছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। বিরক্ত নিয়ে কথা উঠতে যাবে, তখন আবিদ কথাকে বসতে বলে নিজেই উঠে গেল। দরজা খুলে নিজের মাকে দেখে আবিদ আর নিজেকে ধরে রাখতে পারেনি। দরজার সামনে বসেই মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এদিকে কথার মাঝে কোনো ভাবান্তর দেখা গেল না। সে বিরক্তি নিয়ে খাবার খেতে লাগলো। কোথায় ছিলে তুমি মা? কোথায় কোথায় না খুঁজেছি তোমায়। আমাকে রেখে তুমি এভাবে চলে যেতে পারলে? আরে পাগল, আমি তো দুদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। কেন, বৌমাকে তো বলেই গেছিলাম। আবিদ কিছুটা রেগে কথার দিকে তাকায়। ততক্ষণে আবিদের মা ব্যাগ নিয়ে বাসার ভেতরে ঢোকে। আবিদ পুলিশকে ফোন করে জানিয়ে দেয় যে তার মাকে ফেরত পেয়েছে। আর বলিস না, আমার এক স্টুডেন্ট খুব করে অনুরোধ করেছে ওর বাসায় যেতে। অনেক দিন ধরে বলছিল, তাই ভাবলাম যে দুদিনের জন্য একটু ঘুরে আসি। একটা ফোনও তো করতে পারতে। আমার কি ফোন আছে? আর তোর নাম্বারটা তো মুখস্থ নেই। কদিন আগে নতুন ফোন নিয়েছিস, সে নাম্বারটা মুখস্থ করা হয়নি। তাছাড়া বৌমাকে বলেই গিয়েছিলাম, কিন্তু মনের মধ্যে কেমন যেন অস্থির লাগে। মনে হচ্ছে তুই আমার জন্য হয়তো চিন্তা করছিস। এই জন্যই চলে আসলাম। ঠিক আছে, ফ্রেশ হয়ে এসো যাও। আমার খুব খিদে পেয়েছে। আমাকে খাইয়ে দাও। আবিদের মা নিজের ঘরে চলে গেল। আবিদ এই মুহূর্তে কথাকে কি বলবে বুঝতে পারছে না। ওর মনে হচ্ছে কথাকে দুইটা থাপড় দিয়ে বাসা থেকে বের করে দিতে, কিন্তু সেটা করতে পারল না। তাছাড়া মা এসব জানলে খুব কষ্ট পাবে। তাই পরিস্থিতি যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো। রাতে খাওয়া দাওয়া করে আবিদ কথার কাছে জিজ্ঞেস করলো, মা কি তোমাকে বলে গিয়েছিল? হুম। তার মানে তুমি জানতে মা কোথায় আছে? কেন? আমি কি তোমার মা কোথায় বেড়াতে যাচ্ছে সেই ঠিকানা নোট করে রেখে দিয়েছি নাকি? না, তা না। কিন্তু আমাকে বলতে তো পারতে যে মা ঠিক আছে। আমি কি জানতাম নাকি যে এত এত সিন ক্রিয়েট করবে? তোমার একবারও মনে হয়নি যে আমি এতটা চিন্তায় আছি? আমাকে মায়ের ব্যাপারে বলা উচিত। এত ন্যাকামি আমার ভালো লাগে না, বুঝলে? কথার কিছু না বলে পাশ ফিরে শুয়ে পড়ল। কথার আচরণ আবিদের খুবই খারাপ লাগে, কিন্তু মুখ ফুটে কিছুই বলে না। কারণ ওর মা যদি বুঝতে পারে তার জন্য আবিদার কথার মাঝে ঝামেলা হচ্ছে, তাহলে নিশ্চিত সে যে আর এখানে থাকবে না, গ্রামের বাড়ি চলে যাবে। দেখতে দেখতে 6 মাস চলে যায়। কথার এমন আচরণ আরও বাড়তে থাকে। আবিদ চুপচাপ সহ্য করে যায়। ওর মাকে বেশি একটা বসতে দেয় না, কিন্তু কথা আবিদের মাকেও অপমান করে। আবিদ কথাকে কিছু বললে সে বাবার বাড়ি চলে যায়। পরে আবিদের মা গিয়ে আবার নিয়ে আসে। আবিদের মা গ্রামে চলে যায়, কিন্তু পরদিনই আবিদ গিয়ে নিয়ে আসে। কথা ভাবতে থাকে কিভাবে আবিদের মাকে গ্রামে আবার পাঠানো যায়। কিছুদিন পরে কথা সবাইকে জানায় যে সে কনসেপ্ট করেছে। এই খবর শুনে সবাই বেশ খুশি হয়, কিন্তু কথা পরিষ্কারভাবে সাজিয়ে দেয় যে যদি আবিদের মা এখানে থাকে তাহলে সে এই সন্তানকে কোনোভাবে পৃথিবীতে আনবে না। দেখো আবিদ, আজ তুমি হয় তোমার মাকে বেছে নাও, না হলে আমাকে আর আমার সন্তানকে বেছে নাও। এটা কিরকম শর্ত কথা জানি না। যদি তুমি আমাদের চাও তাহলে তোমার মাকে গ্রামে পাঠিয়ে দাও, না হলে আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। এই সন্তানকেও রাখবো না, কারণ আমি চাই না ওর বাবা ছাড়া বড় হোক আর পৃথিবীর সবার কাছে অবহেলিত থাকুক। এটাই কি তোমার শেষ কথা? হুম। আচ্ছা, মাকে গ্রামে পাঠিয়ে দেব। আবিদের কথা শুনে কথা খুব খুশি হয়ে আবিদের বুকে ঝাঁপিয়ে পড়ে। এদিকে আবিদের কথা শুনে ওর মা ভীষণ কষ্ট পায়। পরে ভাবে সবার কাছে তার সন্তান খুব প্রিয় হয়, তাই আজ আবিদও তার সন্তানের জন্য নিজের মাকে দূরে করে দিচ্ছে। তাই সে সিদ্ধান্ত নিল যে সে গ্রামেই থাকবে। যে সন্তানের জন্য এত কিছু করলো, আজ তার সুখের জন্য এইটুকু করতে না পারলে আর কেমন মা হলো। আবিদের মা গ্রামে চলে যায়। আবিদের মা গ্রামে থেকে খুব মিস করতে লাগলো। তার ছেলের বউ প্রেগনেন্ট অবস্থায় তো তার সেবা করার কথা, কিন্তু আছে অনেক দূরে। আবিদ মাঝে মধ্যে মাকে দেখে আসে। কথা খুব খুশি। আবিদ তার ভীষণ যত্ন নেয়, বলতে গেলে এক প্রকার মাথায় তুলে রাখে। দেখতে দেখতে কাঙ্ক্ষিত সময় চলে আসে। কথাকে হসপিটালে নিয়ে যায় আবির।
জ্ঞান ফিরে কথা দেখে আবিদ ওর মাথার কাছে ওর হাত ধরে বসে আছে। আমাদের বাচ্চা কোথায় আবিদ? ও কেমন আছে? আমাদের খুব সুন্দর একটা পরীর মতো মেয়ে হয়েছে, একদম তোমার মতো দেখতে। আবিদের কথা শুনে খুশিতে কথার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। মাতৃত্বের স্বাদ যে এত মধুর হয়, কথা আজ বুঝতে পারল। আবিদ কথার হাতটা আঁকড়ে ধরে বসে আছে। কথাও আবিদের হাতটা খুব শক্ত করে ধরে আছে। আজ কথা খুব খুশি। আবিদের মা কথার পাশ থেকে উঠে চলে গেল। আবিদ কথার কপালটা ধরে বলল, তোমার শরীরটা কেমন লাগছে? তুমি যে আমার পাশে আছো তাতেই আমার খুব ভালো লাগছে। আর আজ আমি মা হয়েছি, শত কষ্টের পরও আমার খুব ভালো লাগছে আবিদ। হুম। প্রত্যেকটা মাই তার জীবনের বিনিময় হলেও তার সন্তানকে আগলে রাখে। সন্তানের কান্না শুনলে মায়ের বুকটা ফেটে যায় কথা, কিন্তু সন্তানকে না পেলে মায়ের খুব কষ্ট হয় কথা। আচ্ছা, ওকে একটু আমার কাছে এনে দিবে? হুম, সম্ভব না। তোমার কাছে আর কোনোদিন আসতে পারবে না কথা। আবিদের চোখের পানি ফোটা কথা কপালের উপর পড়ল। মানে, আমার কাছে আসবে না কেন? কি হয়েছে ওর? কথা খুব শব্দ করে কান্না শুরু করলো। আমার সন্তান কোথায়? ওকে প্লিজ আমার কাছে এনে দাও। সম্ভব না। ও এখন আমাদের থেকে অনেকটা দূরে চলে গেছে। ওকে আমি দিয়ে দিয়েছি এক নিঃসন্তান দম্পতিকে। মানে, কি আবিদ, তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? আমাকে দেখে তোমার মনে হয় যে আমি ইয়ার্কি করার মতো অবস্থায় আছি? ইয়ার্কি হবে কেন? সত্যিই বললাম। কিসের সত্যি? কি বলছো এইসব? ঠান্ডা মাথায় আমার কথা শোনো তুমি। আমি তো তোমার ভালোর জন্যই এসব করেছি। ওকে নিয়ে এত কষ্ট করেছো 9 মাস। সামনে তো আরো কষ্ট হবে। আর তাছাড়া আমি আছি না। ওকে তোমার কেন লাগবে? তুমি আছো বলেই আমার সন্তান লাগবে না? এটা কেমন কথা বলছো তুমি? কি করে সব অনর্থক কথা বলতে পারো, তাও এই মুহূর্তে? আমি কিছু জানি না। আমার কাছে আমার সন্তানকে এক্ষুনি এনে দাও। কেন? এখন সন্তান চাইছো কেন? তোমার কাছে তো মা সন্তানের সম্পর্ক একেবারে তুচ্ছ। তোমার কাছে শুধু স্বামী স্ত্রীর সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। তাই আমি স্বামী হিসেবে তোমার সব দায়িত্ব ঠিকভাবে পালন করেছি। কিন্তু তুমি মা হওয়ার যোগ্যই না। তুমি আমার মাকে তার সন্তানের থেকে দূরে করে দিয়েছো। তাই আমার সন্তানকে আমি তোমার থেকে দূর করে দিয়েছি। তোমার তো কষ্ট হওয়ার কথা না? তোমার কাছে সন্তান বা মা দুটোই মূল্যহীন। আর এমনিতেও তোমার তো এতে খুশি হওয়ারই কথা। কারণ বাচ্চা থাকলে তো আমি ওকে বেশি সময় দিতাম, ভালোবাসতাম। তুমি তখন কষ্ট পেতে, তাই না? এসব তুমি কি বলছো আবিদ? নিজের সন্তানের সাথে আমি আমার ভালোবাসার তুলনা কি করে করতে পারি? তুমি আমার মায়ের সাথে যখন তুলনা করতে পারো, তাহলে আমার সন্তানের সাথেও পারবে। এটা বলে আবিদ কথার কেবিন থেকে বের হয়ে চলে যায়। কথা আবিদকে ডাকতে থাকে, কিন্তু আবিদ ওর কোনো কথা না শুনে চলে যায়। যাওয়ার সময় নার্সকে বলে যায় কথাকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতে। হসপিটালের বারান্দায় দাঁড়িয়ে আবিদ নিজের চোখের পানি মোছে। কথার জন্য ওর খুব কষ্ট হচ্ছে, কিন্তু কথার এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। আবিদ চাইলে প্রথম দিকেই কথাকে শাসন করতে পারত, কিন্তু সেরকম করলে ওর মনে থেকে মায়ের জন্য তিক্ততা কখনোই কাটতো না, বরং আরও বাড়ত। তাই সে সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে, যাতে সন্তানের মাধ্যমে কথা বুঝতে পারে মার সন্তানের সম্পর্কটা ঠিক কেমন হয়। এমন সময় আবিদের মা এসে আবিদের কাঁধে হাত রাখে। ও পেছন ফিরতেই ওদের মেয়েকে আবিদের কোলে তুলে দেয়। আবিদ মেয়েকে কোলে নিয়ে বলতে থাকে, তুই আসবে বলে এতদিন অপেক্ষা করেছি। আমার এক মা এসে আরেক মাকে আমার কাছে এনে দিবে বলেই এত অপেক্ষা। তুই আসবি বলে আমার মাকে এতদিন আমার কাছ থেকে দূরে রেখেছি। এখন তুই সব ঠিক করে দিবি? কি, দিবি তো? ছোট মেয়েটা আবিদের আঙ্গুলটা শক্ত করে ধরল। আবিদ একটা মুচকি এসে ওর মাকে বলল, কথা ঘুম থেকে জাগার আগে ওকে গিয়ে খাইয়ে নিয়ে এসো। কথা যেন বুঝতে না পারে ও আমাদের কাছে আছে। ওর একটু শিক্ষা দরকার। এটা ঠিক হচ্ছে না বাবা। কথা তো ছেলে মানুষ, তাই এমন করেছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দেখিস। না মা, ও আগে বুঝুক সন্তান কি জিনিস আর মা কি জিনিস। তারপর আমি ওকে সব বলবো। আমি এতদিন শুধু এই দিনটার জন্য অপেক্ষা করে আছি। আবিদের মা বুঝতে পারলো যে এখন আবিদকে এসব বলে কোনো লাভ নেই। তাই সে ওদের বাচ্চাকে নিয়ে কথার কেবিনে গিয়ে বাচ্চাকে খাইয়ে আবার চলে গেল হসপিটালের একদম পাশের একটা বাসায়। আবিদ ওর মাকে এনে রেখেছে বাচ্চার দেখাশোনা করার জন্য। কথার ঘুম ভাঙে প্রায় 3-4 ঘন্টা পরে। ঘুম থেকে জেগে কথা ওর বাচ্চাকে খোঁজে।
কিন্তু বাচ্চাকে পায় না। আবিদ কথার মাথার কাছেই বসেছিল। কথা আবিদের হাত দুটো ধরে কাঁদতে কাঁদতে বলে, আমার সন্তান কোথায় আবিদ? প্লিজ ওকে আমার কাছেই নিয়ে আসো। আমি পাগল হয়ে যাচ্ছি। প্লিজ প্লিজ আমার কাছে এনে দাও। তুমি যা বলবে আমি তাই করব। আমি আর কখনো কিছু চাইবো না তোমার কাছে। প্লিজ এনে দাও না। প্লিজ। কিভাবে এনে দেব? তুমি বুঝতে কেন পারছো না কথা? আমি তো তোমার ভালোর জন্যই ওকে অন্যের কাছে দিয়ে দিয়েছি। আমি ভেবেছি ওর জন্য এত কষ্ট পেয়েছো, হয়তো ওর প্রতি ভীষণ বিরক্ত হবে তুমি, তাই ওকে দিয়ে দিলে তুমি আমার উপর খুশি হবে। কিন্তু এখন তো দেখছি উল্টো। কথা চিৎকার দিয়ে বলল, পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, এসব কথা কিভাবে মাথায় আসে তোমার? একজন মায়ের কষ্ট বুঝতে পারো তুমি? একটু কি মনুষ্যত্ব বোধ নেই তোমার ভেতর? আমার বাচ্চাটাকে আমি ছুঁয়ে পর্যন্ত দেখতে পারলাম না। ও কোথায় আছে, কেমন আছে, কি করছে, কান্না করছে কিনা, খেতে পাচ্ছে কিনা, কিছুই জানি না আমি। আর তুমি এখানে বসে বসে ফাজলামি করছো আমার সাথে? মোটেও না। ফাজলামি তো তুমি করেছো আমার সাথে। মায়ের মমতা বুঝো তুমি? মার সন্তান সম্পর্কে কথা বলার অধিকার তোমার নেই। একদম চুপ থাকো। এর মধ্যে কেবিনে একজন নার্স ঢুকলো একটা বাচ্চা কোলে নিয়ে। কথার কাছে গিয়ে বলল, ম্যাডাম, আপনি কি এই বাচ্চাটাকে একটু দুধ খাওয়াতে পারবেন? আসলে বাচ্চাটার মা খুবই অসুস্থ। এদিকে বাচ্চাটার খিদে পেয়েছে, কষ্ট পাচ্ছি খুব। আপনি যদি একটু খাওয়াতেন তাহলে খুব উপকার হতো। কথা কিছু না বলে চোখের পানি মুছে বাচ্চাটাকে দুহাত বাড়িয়ে কোলে নিল। বাচ্চাটা খেতে খেতে কথার কোলে ঘুমিয়ে যায়। কথা অবাক হয়ে বাচ্চাটার ছোট ছোট হাত পা দেখতে থাকে। কি মিষ্টি, কি শান্তি ওর কোমল স্পর্শে। কথা বাচ্চাটাকে বুকে নিয়ে চোখ বন্ধ করে রাখে, কিন্তু বেশিক্ষণ রাখতে পারে না। নার্স এসে জোর করে বাচ্চাটাকে নিয়ে যায়। কথা কাঁদতে থাকে। যদিও বাচ্চাটি কথারই ছিল, আবিদিন নার্সকে পাঠিয়েছিল, আর সেটা কথাকে জানাতে মানা করেছিল। পরদিন কথা আবিদকে ডেকে বলে, আবিদ, আমাকে একটু মায়ের কাছে নিয়ে যাবে? কেন? আসলে আমি মায়ের কাছে ক্ষমা চাইতে চাই। আমি মায়ের সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। কিসের অন্যায়? এই যে, মাকে তোমার থেকে দূর করে দিয়েছি। আমি তো আমার বাচ্চাটাকে শুধু ৯ মাস নিজের গর্ভে ধারণ করেছি। ওকে দেখতে পাইনি, তাতে ওর দূর তো আমাকে এত কষ্ট দিচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি। আর মা তোমার জন্য তারপরও জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছে, এত কষ্ট করে বড় করে তুলেছে। আর আমি কি না তার কাছ থেকে তোমাকে দূর করে দিয়েছি? না বুঝে কত বড় অন্যায় করে ফেলেছি আমি। মাতৃত্ব কী জিনিস এখন বুঝতে পারছি। তুমি প্লিজ আমাকে মায়ের কাছে নিয়ে যাও। আমি বাচ্চা চাই না, আমি শুধু মায়ের কাছে ক্ষমা চাই। আমি মায়ের সন্তান হয়েই থাকতে চাই। কথা আবিদের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আবিদ কথাকে তুলে ওর মাকে ফোন করে আসতে বলে। আবিদের মা ওদের বাচ্চাকেই নিয়ে কথার কোলে তুলে দেয়। কথা বাচ্চাকে আবিদের কোলে দিয়ে আবিদের মায়ের পা ধরতে যায়। আবিদের মা কথাকে নিজের বুকে তুলে নেয়। কথা বাচ্চাকে বুকে জড়িয়ে ধরে কাছে। আবিদের মা কথাকে বুকে জড়িয়ে চোখের পানি নিয়ে মুচকে আসে। আবিদ কথাকে বলে, জানো কথা, একজন পুরুষের সবথেকে প্রিয় দুজন নারী হচ্ছে তার মা এবং স্ত্রী। যখন এই দুজন মিলেমিশে থাকে তখন একজন পুরুষ সবচেয়ে বেশি খুশি হয়। কিন্তু যখনই তারা দুজন দুজনকে শত্রু ভাবতে শুরু করে তখন সবথেকে কষ্ট সেই পুরুষেরই হয়, যে পুরুষ তার মা এবং স্ত্রীকে খুশি রাখার জন্য সারাদিন পরিশ্রম করে। তার জন্য কি নারীদের একটু স্যাক্রিফাইস করা উচিত না? একজন মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না। তাই মায়ের সব জিনিস তোমার ভালো লাগবে না, অথবা তোমার সব জিনিস মায়ের পছন্দ হবে না, কিন্তু সেগুলো মানিয়ে নিতে হবে। আমাদের সমাজে কিছু মা আছে যারা তার ছেলেকে ছেলের বই থেকে দূরে রাখতে পছন্দ করে। আবার কিছু স্ত্রী আছে যারা তাদের স্বামীকে মায়ের বিরুদ্ধে রাখতে পছন্দ করে। অথচ তাদের এই কাজের জন্য একজন পুরুষ মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অসুখী হয়, পরিবারের শান্তি নষ্ট হয়। এজন্যই কিছু কিছু অপছন্দ মানিয়ে নিতে হয়। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে হয়। দিন শেষে একজন পুরুষ মানসিক শান্তি চায়। আমি বুঝতে পেরেছি আবিদ। কথা দিচ্ছি আর কখনো অভিযোগ করতে দিব না। শেষবারের মতো একটা সুযোগ দাও আমাকে। আবিদ মুচকি হাসল। 6 মাস পরে খাবার টেবিলে তিনজন একসাথে খেতে বসলো। তখনই ওদের মেয়ে ঘুম থেকে উঠে কান্না শুরু করে। কথা খাবার রেখে উঠে যায়। পিছন পিছন আবিদও যায়। কিছুক্ষণ পরে আবিদের মা হাতে একটা প্লেট নিয়ে এসে আবিদ আর কথাকে একসাথে খাইয়ে দেয়। কথার চোখের কোণে পানি চিকচিক করছে। মনে মনে ভাবছে, ইস, এই ভালোবাসাটা আগে কেন মিস করলাম। আবিদ কথাকে ডাক দিয়ে সামনে আনলো। কথার পরিবারও আছে সবার সামনে।
সবাই আসার পরে আবিদ কথার বাবাকে বলল, আপনারা হয়তো আমার উপরে রেগে আছেন। আমার ছোট্ট মেয়ে মৃদুলা আসার পরে কথার কাছ থেকে একটু দূরে সরিয়ে রাখছিলাম। ব্যাপারটা আপনারা মেনে নিতে পারেননি। আপনাদের কি একটাবারও জানতে ইচ্ছে হয়নি আপনার মেয়ে আমার মাকে কতটা ভালোবাসে বা আমার পরিবারের কেমন আছে? তা জানতে চাননি? আপনারা জানেন আপনার মেয়ে আমার মায়ের সাথে কেমন ব্যবহার করেছে? আমি চাইলে ডিভোর্স দিতে পারতাম, কিন্তু এটা সম্ভব নয়। আমি চেয়েছিলাম কথা নিচ থেকে ঠিক পথে আসুক। মৃদুলাকে কোলে নিয়ে আবিদ বলল, সে আসবে বলে। আমি এতদিনের অপেক্ষায় ছিলাম। পরবর্তীতে যদি কখনো আমার মা কষ্ট পায়, তাহলে ওর সাথে এইবার আমি সম্পর্ক বিচ্ছেদ করব। সেই সাথে আমার মেয়েকে কেড়ে নেব। কথার বাবা একদম চুপ। আর কথা আবিদের হাতটা শক্ত করে ধরে চোখের পানি ফেলছে। মৃদুলার গালে একটা চুমো এঁকে দিল আবিদ। সমাপ্ত।